প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আজ আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আজ সুপ্রিম কোর্টে রাষ্ট্রধর্ম ইসলাম সংক্রান্ত একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে। এই রিটটি করা হয়েছিল 1988 সালে, যখন সংবিধানের 8ম সংশোধনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। প্রায় 3 দশক পর, 28 বছর পর সেই রিটটি খারিজ করা হয়েছে কোনো শুনানি ছাড়াই। এটি রিট করার এখতিয়ার বা যোগ্যতা নেই যারা করেছেন, এই গ্রাউন্ডে এটি খারিজ করা হয়েছে। আমরা এই বিষয়টি ছাড়াও রাজনীতির নীতি নৈতিকতা নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক। আমার ডানে প্রথমে রয়েছেন জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে, এবং রয়েছেন আপনাদের পরিচিত মুখ কাজী সিরাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনা শুরুর আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এই রিট করার যোগ্যতা আবেদনকারীর নেই, আদালতের অভিমত। মন্ত্রিসভার বৈঠকে দণ্ডিত 2 মন্ত্রীর সংবিধান ও শপথ ভঙ্গ হয়নি, পদত্যাগ করবেন কিনা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, বললেন আইনমন্ত্রী। চট্টগ্রামে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছে সংঘবদ্ধ চক্র। নির্বিকার প্রশাসন, খবর সংগ্রহের সময় বৈশাখী টেলিভিশনের টিমের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজন বাহিনীর উৎপাতে অতিষ্ঠ কাস্টমস কর্মকর্তারা। চোরাচালান সহ বিভিন্ন অনিয়মে মামলা হলেও গ্রেফতার হয়নি প্রধান অভিযুক্ত। এবং তনু হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ। পুনঃ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে তোলা হচ্ছে লাশ, বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। শিরোনামগুলো শুনছিলাম। মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি শুরুতেই বলেছিলেন এবং আমাদের সংবাদ শিরোনামেও এটি প্রথম স্টোরি, এবং অন্যান্য গণমাধ্যমেও পত্রপত্রিকা এবং টেলিভিশনে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কিত একটি রিট ছিল। আপনি জানেন যে স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতা বিরোধী কমিটি এই রিট আবেদন করেছিল যখন সংবিধানের 8ম সংশোধনী এনে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই রিটটি কেন শুনানি হয়নি সেটার ঘটনা হয়তো আপনারাও জানেন, আমরাও জানি, এত দীর্ঘ সময় এটি পড়েছিল। কিন্তু আজ আদালত এই রিটটি খারিজ করে দিয়েছে। রিটের মেরিটের কোনো শুনানি হয়নি। এই রিট যারা করেছেন, যে সংগঠনটি করেছে, এই সংগঠনটি আদৌ এই রিট করতে পারে কিনা, এই গ্রাউন্ডেই আদালত বলেছে যে না, তাদের সেই এখতিয়ার বা যোগ্যতা কোনোটি ছিল না। একটি হলো যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটি আবার নতুন করে বিতর্কে এসেছে, এবং এর সঙ্গে যেটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করেছেন যে আজ যখন এই রিটটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় এসেছে, তখন কিছু ধর্মীয় সংগঠন প্রধান বিচারপতির কাছে সকালেই স্মারকলিপি দিয়েছে, যেটি খুবই নজিরবিহীন ঘটনা। এর আগে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই দুটি বিষয় মিলিয়ে যদি আপনি এটাকে ব্যাখ্যা করেন কিভাবে? ধন্যবাদ আপনাকে। দুটি বিষয়, একটি হচ্ছে যে আদালত কি কারণে খারিজ করে দিয়েছে, যেমনটি আপনি বলেছেন, এই নিয়ে বিস্তারিত বলবার সুযোগ নাই, কারণ আদালত ডিউ প্রসেস বা সঠিক প্রক্রিয়া, যথাযথ প্রক্রিয়া ফলো করা হয়েছে কিনা বিষয়টি দেখেন। যে কোনো ব্যাপারে যেমন এটি গ্রামারের মধ্য দিয়ে যেতে হয়, যিনি আবেদন করেন বাদী বিবাদী, তার আবেদনের প্রক্রিয়াটি সঠিক কিনা, এর সাথে তার যোগসূত্র কি আছে, এবং যিনি করেছেন তার স্বার্থ কতটা, এবং সত্যিকার অর্থে এত বড় একটি ইস্যুর ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু, এইটাও ব্যাপার। এগুলো বিবেচনা করে আদালত রায় দিয়েছে। এটি একটি আলোচনার বিষয়। এটি 2-3 বাক্যে শেষ হয়ে যায় আদালতের পক্ষ থেকে। কিন্তু যেই ইস্যুটি নিয়ে, এই ইস্যুটি কিন্তু 2-3 বাক্যের ব্যাপার না। এই ইস্যুর সাথে 16 কোটি মানুষের বলতে গেলে বিশ্বাস অবিশ্বাসের বিষয় জড়িত, বাংলাদেশ রাষ্ট্রের বিশ্বাস অবিশ্বাস জড়িত, বাংলাদেশ রাষ্ট্রের চরিত্রের মানে এক ধরনের অবয়বের বিষয়টি জড়িত। সেই আলোচনা আমি ছোট করে বলতে চাই। যেমন আপনি আরো একটু বিষয় উল্লেখ করেছেন যে রায়টি হবার আগে মাননীয় প্রধান বিচারপতি সমীপে স্মারকলিপি দেওয়া, এটিও কিন্তু নজিরবিহীন ঘটনা কেবল না, এইটাও আদালতের প্রতি এক ধরনের, যদি বলি প্রত্যক্ষ বা পরোক্ষ, আদালতকে ইনফ্লুয়েন্স করবার একটি উদ্যোগ। এরকমটি সাধারণত আমাদের দেশে ঘটে না, কোথাও ঘটে না। সর্বশেষ হচ্ছে, আপনি উল্লেখ করেনি, আমি উল্লেখ করতে চাই, আজকে আমাদের একেবারে মানে ম্রিয়মান জামাতে ইসলামী কিন্তু একটি হরতাল আহ্বান করেছিল। যদিও আমরা সকলেই জানি সেই হরতালটি আমরা গণমাধ্যমের কিছু মানুষ উচ্চারণ করেছি,
এবং কিছু টেলিভিশনে অথবা সংবাদপত্রে খবর গেছে, এছাড়া বাংলাদেশের জনগণের কেউ জানে না। মানে কাজীর গুরু কিতাবে ছিল, গোয়ালে ছিল না সেই অবস্থা। ফলে এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন মূল আলোচনায় আসি, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা উচিত কি উচিত না, এই আলোচনা আমার ধারণা অনেক ধরে চলবে। বাংলাদেশ রাষ্ট্রটির সৃষ্টি হয়েছিল 1971 সালে 9 মাসের রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যেই যুদ্ধে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান সকলে মিলে যুদ্ধ করেছিল। এবং আমরা কিন্তু একসময় পাকিস্তান ছিলাম। পাকিস্তান তৈরি হয়েছিল, লম্বা কথা বলবার সুযোগ নাই, একটু ছোট করে মনে করিয়ে দিতে চাই, দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ ধর্মভিত্তিক কিন্তু রাষ্ট্র হয়েছিল। ভারত হয়েছিল হিন্দু ধর্মকে প্রধান করে, পাকিস্তান হয়েছিল মুসলমান ধর্মকে প্রধান করে। কিন্তু সেই ধর্মভিত্তিক রাষ্ট্রটি প্রায়োগিক অর্থে বাস্তবসম্মতভাবে যে টেকে না, এইটার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। ধর্মের ভিত্তিতে এই ঐক্যটা থাকেনি। ধর্মের নাম করে যে ইসলাম শান্তির ধর্ম, সেখানে অশান্তির সকল আয়োজন নিষ্পন্ন করেছিল পশ্চিমা শাসক গোষ্ঠী। সেই কারণে আমাদের অধিকারের জন্য, আমাদের ভাত কাপড়ের অধিকার না, রাষ্ট্র হিসাবে, মানুষ হিসাবে আমাদের ভাষার অধিকার, সকল কিছু নিয়ে আমাদের আন্দোলন করে যুদ্ধের বিনিময়ে স্বাধীন হতে হয়েছিল। যেই স্বাধীনতার, যে 4টি চেতনার ভিত্তিতে স্বাধীনতার পরে বাংলাদেশের সংবিধান হয়েছিল, তার মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতা। বলে রাখা ভালো, ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্মহীনতা না। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু, তিনি নিজে ধর্মে বিশ্বাস করতেন। তার বক্তৃতায় বারবার সৃষ্টিকর্তার নাম উল্লেখিত হয়েছে। তিনি নিজে তার বক্তৃতায়, বিখ্যাত বক্তৃতায় বলেছেন, মুসলমান বারবার মরে না, একবার মরে। যখন নাকি তার জন্য কবর খোদা হয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠী, যখন তাকে আটক করে রেখেছিল 9 মাসের যুদ্ধের সময়। সেই বিষয়টা বলে আমি যেটা বলতে চাই, তার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা করা হয়েছিল একটি মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে, যে মুসলমান অধ্যুষিত বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের কাছে সংখ্যা লঘিষ্ঠ যারা, তারা যাতে কোনোভাবে বঞ্চিত অথবা এক ধরনের বৈষম্যের শিকার না হয়। সে জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে মিলে এই অঞ্চলে একটি সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি, যার জন্য আজকেও কিন্তু আমাদের পাশ্চাত্য বিশ্ব কিন্তু আমাদেরকে মডারেট মুসলিম কান্ট্রি বলে। আমরা মুসলমানদের হানাহানির কথা জানি, প্রত্যেকটি ইসলামিক স্টেটে কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়েছে, অশান্তি বিরাজ করছে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই কারণে বাংলাদেশের মুসলমানদের যেমন ভূমিকা আছে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 16 কোটি মানুষের সকলের অবদান আছে। সেই ক্ষেত্রে অবশ্যই সরকার, রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের অবদানকে আমি অস্বীকার করে দেখতে চাই না। এটা বলে যেটা আমি বলতে চাই, কেন রাষ্ট্রধর্ম আসলো, নিশ্চয়ই লম্বা যাওয়ার আগে আমি ছোট করে এখানে এইটুকু বলবো, বাংলাদেশে যারা সামরিক শাসনের সূচনা করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে পাকিস্তানি নীতিগুলোকে আবার পুনর্বাসিত করেছিলেন। সেই জয় বাংলার বদলে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বেতারের বদলে রেডিও বাংলাদেশ, রাষ্ট্রধর্মকে সেই ইসলামিক কায়দায় রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করা। প্রথমে বিসমিল্লাহির রহমান রাহিম আনলেন জিয়া রহমান সাহেব, ধর্মকে পুঁজি করে রাজনীতি করবার চেষ্টা। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় এরশাদ সাহেব এটাকে পূর্ণতা দিলেন, সাংবিধানিক একটি ভিত্তি দাঁড় করিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম। এর ফলে আমি বিনীতভাবে বলতে চাই, এবং আমার সাথে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সাংবাদিক আছেন, ওনারা আরো ভালো জানবেন, যেহেতু এই জগতে আমার আরো আগে এসছেন তিনি। রাষ্ট্রধর্ম ইসলাম করবার পরে কি বাংলাদেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মন্দিরের সংখ্যা কমেছে, না মুসলমানের দলে দলে যোগ দেওয়ার সংখ্যা বেড়েছে? কোনো আনুপাতিক হারে কোনো হ্রাস বৃদ্ধি হয়নি। যেই বাংলাদেশ মুসলমান অধ্যুষিত একই সংখ্যায় আছে, বরং আমরা লক্ষ্য করেছি যে হ্যাঁ, এর ফলে ধর্মের একটা বিদ্বেষ সৃষ্টি করবার চেষ্টা হয়েছে। সেই চেষ্টায় কিন্তু আপামর মুসলমানরা, আপামর জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ যোগ দেয়নি। ক্ষমতাসীন যারা, সামরিক শাসকের দোসর যারা, তারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য, জনগণকে যাতে গণতন্ত্রের জন্য উচ্চারিত না হয়ে ধর্মের আফিম খাইয়া তাদেরকে ভুলিয়ে রাখা যায়, এরকম প্রচেষ্টা রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করেছে। এর মধ্যে আল্লাহ খোদার কোনো সম্পর্ক নাই, ধর্ম বিশ্বাসের সম্পর্ক নাই। বরং আমি নির্দ্বিধায় শেষ করবো এই বাক্য দিয়ে, এরশাদ সাহেব যিনি রাষ্ট্রধর্ম করেছিলেন, তিনি ইসলাম ধর্মকে নিয়ে নানানভাবে ভণ্ডামি করেছেন। এর ভুরি ভুরি প্রমাণ আমরা যারা তখন সাংবাদিকতা করেছি, সিরাজ ভাইয়ের মতো যারা সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন, তারা জানতেন যে ইসলাম ধর্মকে কিভাবে ব্যবহার করেছেন মিথ্যা
আশ্রয় নিয়ে মানুষের অনুভূতিকে প্রবঞ্চনা তিনি নিজের স্বার্থে ব্যবহার করেছেন এটি, এবং এই জন্য আমাদের তো সাপ্তাহিক ছুটি পর্যন্ত তিনি পরিবর্তন করেছেন, রোববার বদলে শুক্রবার। খালি পরে নিশ্চয়ই বলবো আমরা, কিন্তু এখন যে রাষ্ট্রধর্মের আলোচনাটি কেন এসছে এটা আরেকটা প্রেক্ষিত, নিশ্চয়ই নিয়ে আমরা পরবর্তী কথা আসবো সেই অবস্থায়। এটা দুটো বিষয়, একটা হলো যে আদালত রিট আবেদনটি খারিজ করেছেন, এটি 30 বছর আমাদের অনিষ্পন্ন অবস্থায় কেন ছিল, এটি একটি বড় প্রশ্ন। আরেকটি হলো যে আদালতের প্রসঙ্গটা খুব ছোট্ট করে মঞ্জু ভাই বলেছেন, এটি থাকা উচিত কি উচিত না। আদালতের বাইরে যদি আমরা আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক, আমাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই প্রশ্ন আপনাকে করি জনাব কাজী সিরাজ, যে সংবিধানে রাষ্ট্রধর্মে ইসলাম থাকা উচিত কি উচিত নয়, আপনি কি বলেন? ধন্যবাদ আপনাকে। এটা তো আসল কথা, কিছু কথা এসছে এর মধ্যে যে রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে আদালতের সিদ্ধান্তগুলো তো আমরা জানি, এগুলো আবার একই কথা বলার দরকার নেই। তবে একটা জিনিস, এই যে আমরা 4 রাষ্ট্রীয় নীতির কথা বলি বারবার, 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু রাষ্ট্রীয় 4 মূলনীতি ছিল না। এই 4 মূলনীতি ঘোষণা করে কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়নি। 4 মূলনীতি নির্ধারণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে। অস্থায়ী বাংলাদেশ সরকার যখন এপ্রিল মাসে গঠিত হলো তখন কিন্তু রাষ্ট্রীয় 4 মূলনীতি নির্ধারণ করা হয়েছে। বারবার রাষ্ট্রীয় 4 মূলনীতির কথা বলা হয় যে এর ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধকালে এগুলো হয়েছে। তারপর বিভিন্ন ইয়েতে তখনকার গৃহীত যে বিধানাবলী, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে এপ্রিল মাসে অস্থায়ী বাংলাদেশ সরকার যে বিধানগুলো করেছে তার ভিত্তিতে সেটাকে সাংবিধানিক ভিত্তি হিসেবে ধরা হয়। মার্চ মাসে যদি আমাদের আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধ শুরুর সময় ধরি আমরা, এপ্রিল মাসে সরকার গঠিত হলো, তারপরে আরো 9 মাস 8 মাস আমাদের যুদ্ধ করতে হয়েছে। তার অর্থ এই সরকারের, অস্থায়ী সরকারের অধীনে এবং তাদের নীতির দ্বারাই তো সেই যুদ্ধটা পরিচালিত হয়েছে। ঠিকই আছে, এটা ওখানে কোন দ্বীপ। আমার যেটা কথা হচ্ছে, আমরা বিভিন্ন সময় বলি আলোচনায় যে 4 মূলনীতির ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে যখন, তখন মূলত বাংলাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাটা সবচেয়ে বড় কাজ করেছে, 1। আর 2 নম্বর হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী, দখলদার বাহিনী গণতন্ত্রের মূল শর্তটি লঙ্ঘন করেছিল। 70-এর যে নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বাংলাদেশে 169টি আসনের মধ্যে 167টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল নৌকার প্রতীক নিয়ে। আর 2টি আসন, একটি পার্বত্য চট্টগ্রামে একজন, আর এখানে নুরুল আমিন সাহেব, এই 2 জন আলাদা। এছাড়া ত্রিদীপ রায়, ওখানে ত্রিদীপ রায়, এই 2 জনে জিতেছিল। আর কিছু আওয়ামী লীগ স্বাভাবিকভাবে গণতান্ত্রিক যে বিধান নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার কথা। সংসদের নেতা হিসেবে সংখ্যাগরিষ্ঠ দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার কথা। সেই শর্ত তারা লঙ্ঘন করেছিল বলেই কিন্তু মূলত এটা তখন সামনে একদম চলে এসছে। ওরা বাঙালির হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চায় না। গণতান্ত্রিক যে রায়, গণতন্ত্রের জনগণের যে রায়, সে রায়কে তারা অগ্রাহ্য করেছে। এটাই সামনে আসায় যদি ধরেন 3রা মার্চের সংসদের যে অধিবেশন ডাকা হয়েছে, সে অধিবেশন যদি বাতিল করা না হতো, সংসদ অধিবেশনটি যদি হতো, রাজনীতির চরিত্র একরকম হতো। 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, সে ভাষণে তিনি চূড়ান্ত ফয়সালার কথা কিন্তু তিনি বলেন নাই, তিনি দিক নির্দেশক বহু কথা বলেছেন। 7ই মার্চ ভাষণ দেওয়ার পরও তিনি 22শে মার্চ পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর যারা নেতা ছিল, যারা আক্রমণগুলো করেছে, পরিচালনা করেছে, নির্দেশ দিয়েছে, তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছিলেন। পাকিস্তান রাষ্ট্র কাঠামোর ভেতরে একটা ফয়সালা করার উদ্দেশ্য নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে করেছিলেন তিনি কিন্তু। তো কাজেই পরবর্তীকালে অস্থায়ী সরকার গঠনের পরে সেই সরকারটি আসলে এটা নিয়ে বহু বিতর্ক আসবে, আলোচনায় আসতে অনেক আলোচনা, সেটা অন্য শক্তি, অন্য রাষ্ট্রের প্রভাবিত একটি সরকার সবকিছু স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা মতো করতেও পারেননি ওনারা। সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক তাদের স্বাধীনভাবে সুন্দরভাবে কাজও করতে পারেননি। এরপরে এই ইসলাম, এখন আমরা যদি আসল জায়গায় আসি, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে ইসলাম রাষ্ট্রধর্ম। এই রাষ্ট্রধর্ম, ধর্মভিত্তিক রাষ্ট্র আর রাষ্ট্রধর্ম ইসলাম দুটো কিন্তু আমার কাছে মনে হয় আলাদা জিনিস।
ধর্মভিত্তিক রাষ্ট্রকে যদি আমরা বিবেচনা করি, এর বাইরে সৌদি আরব, সেখানে এর বাইরে তো আর কিছু করা যাবে না। একবার সর্বত্র ধর্মীয় অনুশাসন হাত কেটে দিচ্ছে। কোরআনিক যে বিধান আছে, আমাদের এখানে এগুলো কিন্তু হচ্ছে না। এখানে আমাদের রাষ্ট্রীয় পাখি, জাতীয় পাখি আছে দোয়েল, আমাদের জাতীয় ফল আছে কাঁঠাল, এরকম জাতীয় বহু কিছু আছে। সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম। তো এইটা আবার এটা মানুষ আবেগ হয়ে যাওয়ার পরে, এখন তো হয়ে গেছে, করে ফেলার পরে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি, বা এই ধর্মীয় অনুভূতি যাদের মধ্যে আছে, এখানে সব কিন্তু জামাত ইসলাম করে না, সব এরা না। আওয়ামী লীগের লোক নামাজ কালমা পড়ে না, সেখানে মুসলমানের ধর্মীয় অনুসরণ মানার লোক নাই, অন্য দলে নেই, আছে। এই ধর্মীয় আবেগের জায়গাটি আমার মনে হয় এত বছর কেন ছিল, এটা এখন যদি বলা হয়, বাঁকাভাবে যদি বলি, অন্য যারা ক্ষমতায় ছিল তাদের দোষারোপ করা যাবে। কিন্তু মামলাটি তো ছিল উচ্চ আদালতে, তো আমরা কি পরোক্ষভাবে উচ্চ আদালতকে অভিযুক্ত করতে চাই যে আদালত কি ইচ্ছাকৃতভাবে এগুলোকে? আমার মনে হয়েছে আদালত, আমার ব্যক্তিগত ধারণা যে এটাকে এমন গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে রাষ্ট্রধর্ম এটা নিয়ে সিদ্ধান্ত দিতে হবে, আমার মনে হয় এরকম ভাবে কিছু মনে করি না। যে আজকে যে রায়টা দেয়া হয়েছে, সে রায়ও যেটা স্পষ্ট হয়েছে, প্রথম কথা হচ্ছে এখতিয়ারের প্রশ্ন। এখতিয়ার তো যাদের নাই। আর আপনি যেটা বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকার দরকার কিনা, এই আলোচনাটা এত জরুরি কেন আমাদের এখানে? রাষ্ট্রধর্ম, এই যে জাতীয় পাখি ফুল কি আমাদের জাতীয় পদ্ম না, শাপলা জাতীয় বা ফল কাঁঠাল, এরকম। এখন রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে কারো অসুবিধা হচ্ছে কিনা আমাদের দেশে? আমি তো, আমার ব্যক্তিগত ধারণা, ইসলাম মুসলমানের বাইরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাষ্ট্রধর্ম ইসলাম করার কারণে তারা তাদের ধর্মকর্ম পালনে বাধাগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই অভিযোগ কিন্তু তাদের নাই। স্বাধীনতার পর থেকে ৭১ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত যখন সংবিধানে আমাদের রাষ্ট্রধর্ম ছিল না, তখন কি অসুবিধা হয়েছিল? হয় নাই। এটা দুটো প্রশ্ন, দুটো বিষয়। একটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম করলো কেন, না করলে কারণ দরকার ছিল না। তার মানে এর পিছনের উদ্দেশ্যটাই সৎ ছিল কিনা সেটি একটি বড় প্রশ্ন। যিনি করেছেন তিনি এখন একটু আলোচনা হয়েই গেছে। তিনি কেমন ধার্মিক লোক ছিলেন, ধর্মকর্ম, ধর্মীয় অনুসরণ তিনি কিরকম পালন করেছেন, এবং ওনার সম্পর্কে মিডিয়ায় যে সমস্ত প্রকাশ্য আলোচনা, এবং তিনি নিজেও যে সমস্ত কনফেশনাল স্টেটমেন্ট করেছেন, কার সাথে তার কতদিনের সম্পর্ক, কি করেছেন উনি, এই যে বিষয়গুলো, একজন ধর্মীয় অনুশাসন পালন করা, নিজের জীবনে এগুলো মেনে চলা, এবং প্রকৃতপক্ষে ইসলামী যে আদর্শ, ইসলামের যে নির্দেশাবলী, এগুলো যারা পরিপূর্ণভাবে মেনে চলে, তার জীবন আচার, যিনি ইসলাম রাষ্ট্রধর্ম করেছেন, তার সঙ্গে মিলে কিনা, এগুলো এই প্রশ্নগুলো আছে। ধন্যবাদ জনাব কাজী সিরাজ। আমরা এই আলোচনায় আসবো আপনার কাছে মঞ্জু ভাই, তার আগে একটু বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। এই আলোচনায় আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রধর্ম এবং রাজনীতির নীতি নৈতিকতা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক, মঞ্জুরুল ইসলাম এবং কাজী সিরাজ। বিরতির আগে আমরা বলছিলাম যে রাষ্ট্রধর্ম সংবিধানে থাকা আদৌ জরুরি কি না, এবং এটি থাকলে কি অসুবিধা, না থাকলে কি অসুবিধা। মঞ্জু ভাই, এটি যে আলোচনাটি হচ্ছিল যে এটি ব্যবহারই করা হয়েছে এর পিছনের একটি খারাপ উদ্দেশ্য নিয়ে। এখন সেই বিতর্ক অনেক আগেও হয়েছিল, আবার নতুন করে বিতর্কটা এসেছে একটি আদালতের রায়ের কারণে। এই বিতর্ক কি আরো জিয়ে থাকা উচিত? এটা কি আদৌ এর পিছনে কোনো সৎ উদ্দেশ্য ছিল? এটা করবার ব্যাপারে সৎ উদ্দেশ্য ছিল না। বাংলাদেশের জনগণের কথা যদি চিন্তা করি, রাষ্ট্রের কথা, সেই উদ্দেশ্য ছিল না। একজন মানুষের উদ্দেশ্যের ব্যাপারে সৎ ছিল, তার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য, সেই হিসাবে উনি সফল হয়েছেন। আমি একটু পেছনের কথা বলতে চাই যাতে ভুল বোঝাবুঝি অবকাশ না হয়। সিরাজ ভাই বলতে গিয়ে বলেছেন যে বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের সময়ই নীতি হিসাবে নেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধ এটা দিয়ে শুরু হয়নি। আমি প্রেক্ষিতটি কিন্তু একটু বলেছি।
বঙ্গবন্ধু যে আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলা হয়, 66-র 6 দফার কথা বলা হয়, 69-এর গণ অভ্যুত্থান এবং নির্বাচনী যে 70-এর নির্বাচন, এর মধ্য দিয়ে দীর্ঘ আন্দোলনের প্রক্রিয়ায় 23 বছরে বঙ্গবন্ধু অনুধাবন করেছেন যে ধর্মভিত্তিতে রাজনীতি করে এই অঞ্চলের মানুষের কল্যাণ হয়নি। এই অঞ্চলের মানুষ, পশ্চিম পাকিস্তানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রে চলার বিধান নাই। পশ্চিম পাকিস্তানে কিন্তু এখনো আজকের যে পাকিস্তান, তারা ধর্মভিত্তিক রাষ্ট্র হিসাবেই প্রতিষ্ঠিত, সেখানে তো ব্লাসফেমি আইনও রয়েছে। ফলে এই অঞ্চল কিন্তু তার যেই নামেই বলেন, এই অঞ্চল ভিন্ন রকম মুসলমানের দেশ। এখানে কিন্তু লালনের দেশ, এখানে ফকির মজনুসার দেশ, এখানে আমরা বৌদ্ধ ধর্মে যারা আছে তাদেরকেও সম্মান করে, হিন্দু পূজাতে আমরা সকলে মিলে যাই। ফলে এইটাকে বিবেচনা করেই যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা এনেছিলেন। ধর্মনিরপেক্ষতা, আবারও বলি, ধর্মহীনতা না, ইসলাম ধর্ম বিরোধিতা না। এবং আপনি যে প্রশ্নটি পাল্টা করেছেন সিরাজ ভাইকে, যে 88 সালে রাষ্ট্রধর্ম করবার ফলে আমি যেমন আগে বললাম একটি মসজিদও বাড়েনি, মন্দিরও কমেনি বা মন্দিরও বাড়েনি, তার আগে কি ইসলাম ধর্ম পালনের কারণে সমস্যা হচ্ছিল? যদি বেড়েও থাকে ইসলাম ধর্ম করার জন্য মানুষ বেড়েছে, স্বাভাবিক প্রক্রিয়া বেড়েছে। আমি বলছি এই স্পিরিটে গিয়ে বেড়েছে কিনা সেটা হয়নি, স্বাভাবিক প্রক্রিয়া। তার মানে হচ্ছে যে তার আগে যেরকম ছিল আজকের সাধারণ মানুষ ওরকম। কিন্তু বারবারই আমরা লক্ষ্য করেছি ধর্মকে, এটা কেবল এই অঞ্চলে না, কিন্তু আমরা যদি পৃথিবীর ইতিহাস পড়ি, যারা বিভিন্ন সাম্রাজ্যের সম্রাট ছিলেন তারা ধর্মকে ব্যবহার করেছেন নিজেদের স্বার্থে। নিজেরা কিন্তু চরমভাবে অধর্ম পালন করেছেন, ধর্মের বিরোধিতা কাজ করেছেন। এবং এরশাদ সাহেবের কথা তো উনি বললেনই, কারণ আমি ছোট্ট একটি উদাহরণ দিতেই চাই। তখন বলা হতো উনি স্বপ্নে দেখেছেন এই মসজিদে নামাজ পড়বেন। এর 2 দিন আগে গিয়ে কিন্তু ওখানকার সিকিউরিটি ফোর্সের সবাই কিন্তু চেক টেক করে বলতো উনি এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে, আর বলতো যে আজকে রাতে স্বপ্ন দেখেছি, সকালে আসলাম, জুমার নামাজ। ফলে এই ধরনের মিথ্যা প্রতারণা বাংলাদেশের মানুষ জানে। আপনার প্রশ্নের জবাবটা আমি এখানে শেষ করতে চাই এই বলে যে সিরাজ ভাইয়ের কথার সাথে আমি একমত। এখানকার মানুষ কিন্তু ধর্মপ্রাণ, ধর্মান্ধ না। এই ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে লাগবে যে একটা রাষ্ট্রধর্ম করে আপনি খুলে নিয়ে যাচ্ছেন কিনা, তখন কিন্তু এক ধরনের ইগোতে লাগতে পারে। কিন্তু ওই যে একবার মানে যারা এরা বুঝে সুঝেই ওই লেভেলটা লাগিয়ে দিয়েছে যে এটা এমন এক জিনিস, এটা আপনি সরাতেও পারবেন না, রাখতেও পারবেন না, ফলে তাদের স্বার্থ কিন্তু সিদ্ধি হয়ে গেছে। এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এখন এত বেশি গণতন্ত্র মনা, এত বেশি উদার, এত বেশি সহনশীল। এই যে আমাদের পয়লা বৈশাখ, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের সকল উৎসবে কিন্তু আমরা বারবার প্রমাণ করি আমরা ধর্ম সহিষ্ণু মানুষ, আমরা ধর্মান্ধ না, আমরা মোটেই রায়টের সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনা ঘটছে। ফলে এই মানুষ, আমার ধারণা একসময় রাষ্ট্রধর্ম আছে কি নাই, আপনার এই আলোচনার আগে আমার ধারণা দর্শকদের অনেকে ভুলেই গিয়েছিল যে এটা আমাদের সংবিধানে আছে কিনা। কিন্তু বারবার মনে করিয়ে দেয় যারা আবার ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এখনো আছে কিন্তু বাংলাদেশে। এই যে যেমন হেফাজত হুমকি দিয়েছে রাষ্ট্রকে অচল করে দেবে, জামাত ইসলাম হরতাল ডেকেছে, একেবারে মৃত্যুপ্রায় রাজনৈতিক দল, তাদের নেতারা ফাঁসির কাষ্ঠে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কখন ঝুলবে, কিছু ঝুলেছে কিছু ঝুলবে। তারা হঠাৎ করে একটা ঘোষণা দিল যে হরতাল হবে, হরতালও হয় নাই, তাদের টিকিটিও দেখা যায়নি, কিন্তু স্বার্থটি কিন্তু তাদের সিদ্ধি হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা যে তারা যেন ইসলামের জন্য জেহাদ ঘোষণার জন্য রাজি। কিন্তু আজকে আপনি দেখান আমাকে জামাত ইসলাম কোন দিন কবে ইসলামের স্বার্থ রক্ষার জন্য কোন কর্মসূচি দিয়েছে? যা করেছে দুটি বড় কাজ, পাকিস্তানের স্বার্থ রক্ষা, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের মানুষকে ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা। ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এই রাষ্ট্রধর্ম রাখা বা না রাখা তাদের কিছুই যায় আসে না। কিন্তু একটা সময় আসবে তখন হয়তো আমাদের যারা নীতি নির্ধারক, সংবিধানের যারা মাধ্যমে যারা আইন প্রণেতা, তারা হয়তো একসময় এই বিষয়টা, আজকে আমি বলে যেতে চাই, এটা এক সময় আসবে যখন বাংলাদেশের সংবিধানে হয়তো থাকবে না। আজকেও থাকা না থাকার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের কিছুই যায় আসে না। এই যে মানে রাষ্ট্রের যে মূল কাঠামোর কথা বলা হয়েছে, 4টি মূল নীতির কথা বলা হয়েছে, সেই 4টি মূল নীতির থেকে গত 3-4.5 দশক স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের মধ্য দিয়েই সামনের দিকে যেতে হয়, সময়ের সঙ্গে অনেক কিছু সংস্কার করতে হয়। সেক্ষেত্রে সংবিধানের যে কাজগুলো হয়েছে সেগুলো যে সবগুলো সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে সংস্কার করা হয়েছে তা না, যেগুলো অনেকগুলোই করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্য থেকে, যেমন 8ম সংশোধনের কথা বলা হয়। অসাম্প্রদায়িক চেতনাকে, যে চেতনা বাঙালির সেই চির ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে, অটুট রাখতে আমাদের রাষ্ট্রের মৌল যে কাঠামো, যে 4 মূলনীতি, সেটিকে বহাল
করা উচিত নয়? না, সেটা তো ভর করা, এটা এমনি আছে। আপনি কনস্টিটিউশনে এটা আলোচনাই করলেন, মজলিসের সাহেবের আলোচনা স্পষ্ট হয়েছে। সংবিধানে কি আছে সেটা দেখে কিন্তু পয়লা বৈশাখের কথা চিন্তা করা হয় না, মানুষ এই চিন্তা করে না। আমাদের এখানে সংবিধানে ইসলাম ধর্ম আছে, কিন্তু আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মের অনুসারী যারা, তাদের পূজা পার্বণে দেখবেন যে যারা উপস্থিত তার মধ্যে 25-30 ভাগ মুসলিমরা যায়, দেখতে যায়, তারা দাওয়াত করে। তো এগুলো ওই বাধা কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। তো এখন এগুলো বাধা হয়ে দাঁড়ায় না। আমাদের এখানে অসাম্প্রদায়িকতা যে বাংলাদেশ কিন্তু বলাই হয়, মানে অসাম্প্রদায়িকতার একটা নিদর্শন হচ্ছে বাংলাদেশ। হলে আমাদের আশেপাশে, ইভেন ভারতের কথা বলেন, প্রতি বছর 3 শতাধিক গড়ে 300-র বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়। একটা চেইন রিয়াকশন হয় সবসময়, একটা এরকম ঘটনাগুলো আশেপাশে ওটা চেইন রিয়াকশন হওয়ার কথা। আমাদের এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ারই কথা, কিন্তু ওটার কোনো চেইন রিয়াকশন বাংলাদেশে কখনো হয় না। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা 64 সালে একবার যে একবার হিসেবের মধ্যে রাখার মতো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয়নি। এবং যখনই এরশাদ আমলে একবার এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল, বাবরি মসজিদ এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আপনারা যারা জানান, সংবাদ কর্মী হিসেবে, মিডিয়া লোক আপনারা জানেন, এটাকে প্রতিরোধ করছে কিন্তু মুসলমানরাই। এটা যে উদ্যোগটা আমাদের সেই অসাম্প্রদায়িক এবং ধর্ম সহিষ্ণু চেতনায় কাজ করেছে। বন্ধু বান্ধব আপনার ব্যক্তি জীবনে দেখেন না, আমাদের 20 জন বন্ধু থাকলে 10 জন হিন্দু বন্ধু আছে, অনেকেরই আছে যারা একটু এনলাইটেন, এবং গ্রামে গঞ্জে দেখেন না মিলেমিশে আছে। এখন যখন গ্রামে যাই, যখন দেখি সব নয়, অনেকে তো চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, এগুলো বাস্তব ঘটনা। যারা আছে মিলেমিশে কিন্তু আছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো সংকট হচ্ছে না। তো এইটাকে ওই যে স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দলীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করা হয়, ধর্মকে ব্যবহার করা হয়, যেটা গর্হিত অপরাধ বলে মনে হয় আমার কাছে। অনেক ধন্যবাদ। আমরা একটি ভিন্ন প্রসঙ্গে আমি বলেছিলাম যে রাজনীতির নীতি নৈতিকতা, আদালত থেকে আরেকটি বিষয়ের উৎপত্তি হয়েছে, যেটি আমাদের দুজন মন্ত্রী অভিযুক্ত হয়েছেন এবং দণ্ডিতও হয়েছেন আদালত সম্পর্কে, আদালতের মর্যাদা সম্পর্কে অবমাননাকর বক্তব্য রাখায় তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অনাদায়ের শাস্তিও দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন যে এর মাধ্যমে মন্ত্রিত্বের শপথ ভঙ্গ অথবা সংবিধান লঙ্ঘন কোনোটিই হয়নি এবং তাদের পদে থাকতেও কোনো বাধা নেই আইনগতভাবে। কিন্তু নৈতিকতার দৃষ্টিতে আপনি যদি এটি ব্যাখ্যা করতে বলি, তাহলে কি বলবেন? এটি কঠিন বিষয়। এই বিষয়টি নিয়ে কথা বলা 2 কারণে কঠিন। একটি হচ্ছে এর মধ্যে দাঁড়িয়ে আছে আদালতের একটি খড়গ। আমি যদি একেবারে নির্দ্বিধায় বলি, আমরা গণমাধ্যমের কর্মীরা জানি যে ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে যেভাবে বিচারালয়ের বিভিন্ন বিষয় নিয়ে, মাননীয় বিচারপতিদের বক্তব্য নিয়ে আমরা যেভাবে আলোচনা সমালোচনা করি, এটা নিয়ে বিচারালয় কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। এবং আমি নিজে একটি টকশোতে বিচারালয়কে রিপ্রেজেন্ট করেন যে কর্মকর্তারা, তারা পর্যন্ত প্রকাশ্যে প্রতিবাদ করেছেন, বলেছেন যে গণমাধ্যমে আপনারা যেভাবে সমালোচনা করেন এইটা গ্রহণযোগ্য না। কিন্তু আমি আবার সেখানে পাল্টা যুক্তির মতো করে বলছিলাম যে আমরা যখন দেখি বিচারপতিদের মধ্যে বাদানুবাদ কথাবার্তা এই পর্যায়ে প্রকাশিত হচ্ছে প্রতিদিন, তাতে আমার কাছে মনে হচ্ছিল যে বোধহয় বিচার বিভাগের স্বাধীনতার এটি একটি নজির কিনা, সেই নজিরের ফলশ্রুতিতে আমরা আবার আলোচনায় অংশ নেই কিনা বা নাগরিক হিসেবে মতামত দিই কিনা। এটাকে মাথায় রেখে আমি যেটা বলতে চাই যে দেখেন, তারপরে সব কিছুরই একটি সীমা থাকা দরকার। আমি একজন সাধারণ নাগরিক হয়তো একভাবে বলতে পারি, কিন্তু যখন দায়িত্বশীল পদে থাকি তখন একভাবে বলা যায়। সেটা মন্ত্রীর দায়িত্বই বলেন, বিচারপতির দায়িত্বই বলেন। আমরা চাইলেও তাদের কিন্তু সংবিধানে কি লেখা আছে, তাদের কোড অফ কন্ডাক্টে কি লেখা আছে, তার বাইরে কিন্তু একটা পারসেপশন বলে ব্যাপার আছে। কখনো আমরা কনস্টিটিউশন বলি, কখনো কনভেনশন বলি। সবকিছু কনস্টিটিউশনে না থাকলেও কনভেনশন কিছু থাকে। যেমন এক্সাম্পল হিসাবে বলি, আমরা বড় হয়েছি, সিরাজ ভাইরা আমাদের আরও একটু সিনিয়র, ওনারা জানেন আমাদের ছোটবেলা থেকে আমরা বিচারপতিদের কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে দেখতাম না। বিয়ে, পৌষ পার্বণ, পূজা, ঈদ, সামাজিক অনুষ্ঠানেও বিচারপতিরা যেতেন না, কম। এবং বিচারপতিরা প্রায় ধরেন গোপন জায়গায় আসা যাওয়া করবার, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। সাধারণ মানুষের বাইরে কারণটা কি? সৃষ্টিকর্তার পরেই আমরা বিচারপতিদের স্থান দিয়ে রাখতাম, এখনো কিন্তু দেই।
কিন্তু তখন অবস্থাটা প্রায় এরকম, মানে একজন বিচারপতি হেঁটে যাচ্ছে মনে হয় সৃষ্টিকর্তার প্রতীক কেউ যাচ্ছে, কারণ তার উপরে আমাদের সেই মর্যাদাটা ভাগ্যটা নির্ভর করতো সাধারণ মানুষের। কিন্তু এখন তাদের প্রতিদিন আসা যাওয়া, তাদের উল্টো পথ দিয়ে যখন আমরা দেখি রাজপথে, যেখানে রং ওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, এটাও আমি জানি না আদালত অবমাননার মধ্যে যাবে কিনা, তখন কিন্তু আমরা একটু হতাশ হই। এটাকে মাথায় রেখে আমি ওই প্রশ্নে সরাসরি বলতে চাই যে দুজন মন্ত্রী, দুজন মুক্তিযোদ্ধা, দুজন মন্ত্রী, দুজন নাগরিক, তারা যেই সময়টায় ও মন্তব্যটি, যেই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন, এটাকে তারা বলেছেন যে আবেগের বশেই বলেছেন। এবং আবেগ না, এই আবেগটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের। আমরা বাংলাদেশের চিহ্নিত রাজাকার, যারা আমার মা বোনকে ধর্ষণ করেছে, আমার মা ভাইকে হত্যা করেছে, যাদের সাক্ষ্য প্রমাণ আছে, তাদের ফাঁসির কাস্টে ঝুলুক আমরা চাই। কিন্তু কোনো অজুহাতে তাদের সেই ফাঁসির কাষ্ট থেকে বাঁচানোর যে কোনো প্রক্রিয়াকে আমরা যখন গন্ধ পাই বা অনুমান করি, সেখানে কিন্তু একটা মুক্তিযোদ্ধা বা যার পরিবারের ভাই মা বোন ধর্ষিত অথবা নিহত হয়েছে, তার সহ্য করা কঠিন। সে জায়গায় তার একটা বক্তব্য থাকতে পারে। এই বক্তব্যটা আদালত অবমাননার পর্যায়ে, যেই পর্যায়ে ওনারা কথা বলেছেন, অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান বিচারপতি যে পদের, তার প্রতি অসম্মানজনক। রাষ্ট্রীয় পদে বা সরকারের পদে থেকে বলাটা হয়তো অনেকেই এই কথা বলেছেন, তাদেরকে কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। আমরা একটু বিরতি নেব মঞ্জু ভাই, এরপরে আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা এই আলোচনায় ফিরবো কিছুক্ষণের মধ্যে, আশা করি আমাদের সঙ্গেই থাকবে। সুধীমণ্ডলী, বিরতির পর আরো একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হচ্ছিল রাজনীতির নীতি নৈতিকতা নিয়ে, দুজন মন্ত্রীর আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার, দণ্ডিত হওয়ার বিষয় নিয়ে। জনাব কাজী সিরাজ, সবশেষ গতকাল মন্ত্রিসভার যে নিয়মিত বৈঠকটি হয়েছে, সেই বৈঠকেও এই দুজন ছিলেন। তারা এখনো মন্ত্রী রয়েছেন, তাদের দপ্তরে যাচ্ছেন, অফিস করছেন, কিন্তু আইনে কোনো বাধা নেই, এটি আইনজীবী এবং আমাদের আইনমন্ত্রী নিজেও বলেছেন। কিন্তু নৈতিকতার যে প্রশ্নটি উঠেছে, সে যেটি এর আগের আলোচনা যখন পারসেপশনের কথা বলা হচ্ছিল, মানুষের ধারণার কথা বলা হচ্ছিল, সেই দৃষ্টিতে এই দুই মন্ত্রীর পদে থাকাটাকে আপনি কিভাবে দেখেন? না, একটা বলছে আইনে বাধা নেই, সংবিধানে বাধা নেই, এটা বলছেন এক পক্ষ, সরকার পক্ষ। আর বিরোধী পক্ষের আইনজীবীরা বলছেন এটা সংবিধান এবং আইনের পরিপন্থী কাজ হচ্ছে। আইনমন্ত্রী বলেছিলেন যে এটা কোনো অসুবিধা হয়নি। এখন আমার কথা যে বলবো, এখন শক্তিশালী কে? আদালত শক্তিশালী, বাংলাদেশ সর্বোচ্চ আদালত শক্তিশালী, না সরকার শক্তিশালী? ভেবে কথা। একসময় আমরা সতর্ক থাকি, সবসময় সতর্ক থাকি আদালত সম্পর্কে কথাবার্তা বলতে। তো এখন বলতে পারবো কিনা এটাও তো, ওনারা আদালত যে দণ্ড দিয়েছেন, ইনারা দুজন হচ্ছেন দণ্ডিত অপরাধী। কিছুদিন আগে বেগম খালেদা জিয়া এবং তার একটি বিষয় আমি একটু যোগ করি, যদিও সময় খুব বেশি নাই। একটা হলো ফৌজদারি মামলায় যদি কেউ দণ্ডিত হন, তাহলে তিনি কোনো রাষ্ট্রীয় বা সরকারি পদে থাকতে পারেন। এটি কিন্তু ফৌজদারি অপরাধে দণ্ডিত নন। ফৌজদারি এখন মন্ত্রী বলে, সরকারি দলের লোক বলে, এগুলো বলা যাবে, কিন্তু সর্বোচ্চ আদালত দুজন মন্ত্রী পর্যায়ের লোককে দণ্ড দিয়েছে। তারা সোজা কথা হচ্ছে, ওনারা আর অভিযুক্ত নন, ওনারা দণ্ডিত অপরাধী হয়ে গেছেন। তা এখন কিছুদিন আগে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যখন বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন, তখন আমরা শুনলাম যে মামলার আসামি একটা দলের চেয়ারপারসন হয়ে, ওনারা কিন্তু বিচার শেষ হয়নি, ওনারা অপরাধী বলে সাব্যস্ত হননি। আসামি হয়ে একটা দলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হওয়া যদি অপরাধ হয়ে যায়, তাইলে সর্বোচ্চ আদালত দণ্ডিত অপরাধী ক্যাবিনেট মিটিংয়ে থাকেন কি করে আমি জানি না, আমি বুঝি না। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আদালতের যে রায়, আদালতের যে শক্তি, তার চাইতে মন্ত্রীরা তাদের শক্তি বেশি, এটা প্রমাণ করলেন মন্ত্রিসভায় হাজির হয়ে। একটা ফয়সালা হতো, একটা কিছু হতো, হওয়ার পরে একটু সময় নিয়ে যেতেন, একবারে তাৎক্ষণিকভাবে শক্তি ক্ষমতা দেখানোর জন্যে আমাদের কিচ্ছু হয় না, কিছু হবে না, এটা আমার মনে হয় করাটা ঠিক হয়নি। এটা নৈতিকভাবে তো নয়, একেবারেই নৈতিকভাবে
অনেক সময় কিছুদিন আগে এক তত্ত্বাবধায়ক সরকার, গত সরকারের আমলেই বোধ হয় একজন উপদেষ্টা, তার কিছু সমস্যা ছিল বলে ওনাকে অ্যাডভাইজারের লিস্টে নিয়েও বাদ দেয়। উনি নিজেই বলতেন না আমাকে রাখা যাবে না। কোনো সমস্যা থাকলে মানে যদি দোষ ত্রুটি থাকে যে তারা এমপি হওয়ার যোগ্য নন, যারা এমপি হওয়ার যোগ্য নন বা এরকম জায়গায় যেতে পারে না, তারা ক্যাবিনেটে যাওয়া। আর একটা জিনিস হচ্ছে ফৌজদারি কথা বাদ দেন, উচ্চ আদালতের অবমাননার কারণে তারা এইটা ফৌজদারি অপরাধের চাইতে কম অপরাধ কিনা আমি জানি না, যে উচ্চ আদালত দুই ধরনের অপরাধ, কিন্তু এটা কে করেছে এটা আমি আপনি যদি করতাম, আমি যেদিন এই বিষয়টা হয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তিনি টেলিফোনে ছিলেন 71 টেলিভিশন 71 জানালে, ওনার সাথে সরাসরি আমার কথা হয়েছে। মন্ত্রী বলছে যে কথাটা বলেছিলেন যে চিফ জাস্টিস শুড কুইট, ওনার পদত্যাগ করা উচিত, এরকম কথা বলেছিলেন। উনি ঘুরিয়ে বললেন, তাহলে আপনি যেটা ঘুরিয়ে বললেন এর অর্থ তো এটা দাঁড়ায়, তো ঠিক আছে আপনি মন্ত্রী বলেছেন, এই কথাটা যদি আমি বলতাম বা মজরুল ইসলাম সাহেব বলতেন বা আপনি বলতেন তাইলে কিন্তু এই কথাটা, এর জবাব কিন্তু উনি দেননি। তো এরকম একটা কথা বলার পরে উচ্চ আদালত ওনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন, ওনারা ইমোশনালি, যেটা মজরুল ইসলাম সাহেব বললেন যে অবশ্যই মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের তো আবেগ আছে, আবেগ তারিত বিভিন্ন কারণে, কিন্তু উচ্চ আদালত সেই ব্যাখ্যা গ্রহণ না করে নাকচ করে তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছেন, দণ্ড দিয়েছেন। সেই দণ্ড মাথায় নিয়ে আমার মনে হয় ওনাদের ক্যাবিনেট মিটিংয়ে না গেলে ওনারা ভালো করতেন। নৈতিকতা বটেই, এবং এটা আরো আলাপ আলোচনা বোঝা যাবে আইনগতভাবেও সাংবিধানিকভাবেও এটা সঙ্গত হয়েছে। অনেক ধন্যবাদ। ছোট করে এটুকুই বলতে চাই, সেটা হচ্ছে যেটা সিরাজ ভাই বলেছেন যে এখানে সরকারি দল একভাবে বলছে, বিরোধী দল একভাবে বলছে, অর্থাৎ বিষয়টা নিয়ে ইতিমধ্যে যে রাজনীতি শুরু হয়েছে এটা পরিষ্কার। এইটা রাজনীতি করার বিষয় না। এটা দিয়ে তিনটি জিনিস প্রমাণিত হয়েছে। প্রথম কথা হয়েছে যে আদালতকে আমরা যে সকলে সম্মান করি, আদালতের অবস্থান যে স্বতন্ত্র এবং প্রণিধান জন্য, এটা কিন্তু হয়েছে। আদালতের অবজারভেশনে প্রথম রায়টি এসছে, তারা কিন্তু দীর্ঘ রায় দেবেন, সেখানে কিন্তু এই আদালত বলে দিতে পারতেন যে তাদের যোগ্যতাও হারিয়েছেন দুজন মন্ত্রী সম্পর্কে, যেহেতু কারণ যেটা সিরাজ ভাই বললেন 2 বছরের যদি ফৌজদারি দণ্ড থাকে তখন এমপি নির্বাচিত হওয়ার না হলে মন্ত্রীও থাকতে পারেন এক। আর এই অপরাধটা আপনি যেটি বললেন এটা ফৌজদারি অপরাধ না, এটা মানহানির মামলা, যে আদালত অবমান মামলা। এই মামলাতে পূর্ণাঙ্গ রায় আসলে আমরা বুঝতে পারবো কি এক। দ্বিতীয়ত আমাদের এই জায়গার মধ্য দিয়ে বারবার আমরা যেটাকে বারবার বলতে চাই যে গণতন্ত্রের জন্য আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হোক, এটা জনগণ চায়। এটার স্বাধীনতা যে পূর্ণভাবে বিচার বিভাগ ভোগ করছে এটা কিন্তু প্রমাণিত হলো। আমি মনে করি 2জন মন্ত্রীকে দণ্ড দেওয়া কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবং যেটা সিরাজ ভাই বললেন যে দণ্ডপ্রাপ্ত লোক কিভাবে মন্ত্রী থাকে, এটা তো ভাই আদালত অবমানের জন্য 7 দিনের অথবা 50,000 টাকা, বাংলাদেশে 14 বছর জেল খাটা খুনের আসামি, ডাকাতির আসামি, ধর্ষণের আসামি বাংলাদেশে মন্ত্রী পরিষদে ছিল। এইরকম ইতিহাস তো বাংলাদেশে আছে। আরেকজন মন্ত্রী আছেন উচ্চ আদালত যাকে দণ্ড দিয়েছে, রিভিউ দরখাস্ত একটা করে থেকে এই ক্যাবিনেটটা আমি বলতেছি বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে অনেক আছে। ফলে সেই আলোচনা না গিয়ে আমরা অপেক্ষা করব পূর্ণাঙ্গ রায়টির জন্য, আমরা অপেক্ষা করব সাধারণ নাগরিক হিসেবে, মন্ত্রীদের বিবেকের উপরটা আছেই। সর্বশেষ আমরা অপেক্ষা করব যে এই আদালত কিন্তু সকলের রাজনীতির বাইরে আমরা যেন অবস্থান দেই, এবং আদালত যেমন নিজের মর্যাদা রাখবে এবং একই সাথে আমরা সকলে মিলে যেন আদালতের মর্যাদা রাখি, সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা সহযোগিতা চাই, এবং যারা মন্ত্রী আছেন তারাও বিষয়টি মন্ত্রীদের আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। হ্যাঁ, আর যেটি বলছিলেন যে দণ্ডিত ব্যক্তি, একটি হলো যে আদালত অবমাননার মামলায় দণ্ডিত হওয়ার পরেও তারা এই মন্ত্রিত্ব পদে রয়েছেন। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের মানুষের জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন, তারাও তো বাংলাদেশের মন্ত্রী ছিলেন, পতাকা নিয়ে উড়িয়েছেন। তাদেরকেও তো আমাদের রাজনীতিবিদরাই সেই জায়গায় প্রতিষ্ঠিত করেছিল। সেটি হলো আমার আজকের আলোচনার বিষয় ছিল, যে রাজনীতির নীতি নৈতিকতা। রাজনীতির সবসময় নীতি নৈতিকতা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষকে স্থায়ী কমিটি থেকে বাদ দেয় নাই, কিন্তু মৃত্যুতে যাওয়ার পরেও ঘোষণা দেয় নাই যে তার বাতিল সদস্যপদ বাতিল হয়েছে। আমরা সেই বাংলাদেশে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই। আরো মানে তার উপরে মরার উপরে খাড়ার খাচ্ছেও জঘন্য। বলে এই জায়গায় আমি মনে করি যে আমাদের এখানে বিবেকবান মানুষ কিছু আছে, এবং সেই বিবেকবান মানুষ কিন্তু সত্য ন্যায় বিচারের পক্ষে। অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম এবং কাজী সিরাজ, আপনাদের দুজনকে। আমরা প্রত্যাশা করব রাজনীতিতে নীতি এবং নৈতিকতা অনুসরণ করা হবে, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।